বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, যদি আমি বলি এটি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা কখনোই ভুল হবে না। তার কারণ গতিশক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি থেকে বিভব শক্তির রূপান্তর কিভাবে হয়, বিভব শক্তি থেকে গতিশক্তির কিভাবে রূপান্তর হয়, এই জিনিসগুলো আমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো করে জানা দরকার। তো গতিশক্তি কিন্তু আমরা বুঝতে গিয়ে এবং বিভব শক্তি বুঝতে গিয়ে খুবই একদম কষ্টের সম্মুখীন হয়ে থাকি। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সহজভাবে বোঝানো যায়। এখন দেখেন, গতিশক্তিকে কিন্তু আমরা দুই ধরনের ভাবে জানব। একটা হচ্ছে বস্তু স্থির থেকে যাত্রা শুরু করলে কীরকম হবে, আর যদি শুধুমাত্র বস্তুর শেষ বেগ এবং ভর দিয়ে দেয় আমাকে, সেটা কীভাবে হবে। গতিশক্তির সূত্র আমরা জানি ইকে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই তো। আর বিভব শক্তি সমান ইপি ইকুয়াল এম জি। বাট বর্তমান বইয়ে আমাদের প্রকাশ অন্যরকমভাবে করেছে, বাট এটা নিয়ে আমি কথা বলছি না। আপনার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রকাশ করতে পারেন। এবার দেখেন, বিভব শক্তিকে কিন্তু আমাদের দুই ধরনের ভাবে জানতে হবে। একটা হচ্ছে উপর থেকে নিচের দিক দিয়ে যখন ফেলে দিব বা উপরে উঠবে নিচে নামবে, আর একটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আপনাদেরকে ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। তো প্রথমত অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হচ্ছে গতিশক্তি কাকে বলা হয়ে থাকে। একদম শর্টকাট আনসার আমাদের, যে গতির কারণে বস্তুর যে শক্তি হয় বা বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেহেতু শক্তি, সো তার মধ্যে অবশ্যই কাজ করার সামর্থ্য জন্মাবে। তখন আমরা জানি যাহাই কাজ তাহাই হচ্ছে শক্তি। দ্যাট মিনস গতিশক্তি এটা নিয়ে আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে যে কি শক্তি আছে না নাই, তাহলে শক্তি থাকলেই তার মধ্যে কি থাকবে, কাজ থাকবে। তেমনি সেটা গতিশক্তি। আচ্ছা, তাহলে গতিশক্তি দিয়ে আমরা অনেক ধরনের উদাহরণ দিতে পারি। অ্যাট ফার্স্ট আমরা মনে করেন যে একটা আপনার সামনে কিছু আছে, এবার আপনি ফুটবল দিয়ে তার উপরে আঘাত করলেন অ্যান্ড ওইটা পড়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে আপনি আপনার পা দিয়ে যখন ওই ফুটবলকে আঘাত করেছেন, তাহলে ফুটবলটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। মানে যখনই আমরা তার মুখে আঘাত করলাম, সে গতিশক্তিতে রূপান্তর হলো। অ্যান্ড গতিশক্তিতে রূপান্তর হওয়ার মধ্যে তার মধ্যে কিছু শক্তি চলে গেল, তাই না। অ্যান্ড ওই শক্তি দিয়ে ওর সামনে যে জিনিসটা ছিল সেটিকে ফেলে দিতে পারলো। আচ্ছা, এবার কিন্তু আমরা অনেক সময় ছোটোকালে কিন্তু মানুষের আম বাগানের আম গাছে ঢিল মেরে আম পেড়ে খেয়েছি, তাই না। বা বিভিন্ন ধরনের জিনিস আমরা কিন্তু ঢিল মেরে পেড়ে খেয়েছি। আমরা ঢিল যখন চালাই তখন কিন্তু ঢিলের মধ্যে একটা গতিশক্তি আমরা দিয়ে দিই। ওই গতির কারণে ঢিল ছুড়ে যায়, দেন তখন ওই আমকে গিয়ে আঘাত করে আর আমটা তখন পড়ে যায়। বুঝেছেন। তাহলে আরও কিছু উদাহরণ আমি অবশ্যই আপনাদেরকে দিতে চাই। যেমন দেখেন, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু যদি করে, যেমন দেখেন এই বস্তু গাড়ি এসে আমার বিএমডব্লিউ, আপনারা তো অবশ্যই জানেন, সবাই সুপরিচিত আমার বিএমডব্লিউর সাথে। তো এই যে একটা গাড়ি স্থির অবস্থান আছে, এখন আমি যদি এটাকে মনে করেন গতিশীল করি, তাহলে এটা কি কাজ করার সামর্থ্য অর্জন করবে কি না। তো দেখেন এখানে একটা বস্তু ছিল, তাহলে আমি যদি কাজ করার সামর্থ্য এটা অর্জন করে, তাহলে অবশ্যই এটাকে সরাতে পারে। এখন কথা হচ্ছে, আমি যদি সামনে একটা দেওয়াল দিয়ে দিই, তাহলে কি সরাতে পারবে। ওর যদি এরকম শক্তি থাকে, তাহলে দেওয়ালকে ভেঙে নিয়ে চলে যেতে পারবে। আমরা বাংলা সিনেমা, বিভিন্ন ধরনের সিনেমাতে এগুলো তো অবশ্যই দেখে থাকি, অনেক কিছু ভেঙে চুরমার করে নিয়ে চলে যায়। গতিশক্তি এই জিনিসগুলো আসলে। তো আমি এখন দেখি এটা আঘাত করে নিয়ে যেতে পারছে কিনা। ইয়েস। তাহলে অবশ্যই আমি যখন এই গাড়িটাকে একটা শক্তি দিয়েছি, তখন কিন্তু এটা গতিশক্তি, মানে এর মধ্যে গতি আছে। আর গতি থাকার কারণে এর মধ্যে একটা সঞ্চিত শক্তি হচ্ছে, এই শক্তিটাই হচ্ছে গতিশক্তি। আশা করি ক্লিয়ার হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা এই গাড়ির উদাহরণটা আর একটু ডায়াগ্রাম বা আর একটু সিস্টেমেটিক্যালি জানার চেষ্টা করি। তাহলে আমরা গাড়িকে নিয়ে আসলাম। যেহেতু গতিশক্তি আসলে এক ধরনের কাজ, ওই যে বললাম যে যেহেতু এর মধ্যে শক্তি আছে, শক্তি মানে তো তার মধ্যে কাজ হবেই হবে। আর যেহেতু এটা এক ধরনের কাজ, তাহলে অবশ্যই এর সূত্রটা প্রথমতই হয়ে যাচ্ছে কি ডব্লিউ ইকুয়াল এফএস। ওকে, মানে এটা নিয়ে আরও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু কীভাবে চেঞ্জ হচ্ছে, কেনই বা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আমরা আলোচনাতে আসছি। এখন দেখেন, যেহেতু গতিশক্তি এক ধরনের কাজ, তাহলে এখন মনে করেন এটা গতিশক্তি ছিল, ব্যাস এটুকু মনে করেন যে সে দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখান থেকে, তাহলে অবশ্যই সে একটি কাজ করেছে। তার আমরা কাজ সমান জানি ডব্লিউ ইকুয়াল এফ এস। তাহলে তার মধ্যে বল প্রয়োগ করেছিলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটি এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে অবশ্যই বস্তুটি কাজ সম্পন্ন করেছে, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল এফ এস।
আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। এখন ডব্লিউ ইকুয়াল যেহেতু এফ এস, তাহলে এখন আমাদের এই সূত্রটা কি দাঁড়াবে? এই সূত্রটা দাঁড়াবে এরকম যে বস্তুটি যেহেতু যাত্রা শুরু করেছিল এখান থেকে পর্যন্ত আদি অবস্থানে, তাহলে এফ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এম এ এন, এখান থেকে হচ্ছে এস, তার কারণে আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে বস্তুটার ভর লাগবে, ধরে নিচ্ছি আমরা বস্তুটার ভর হচ্ছে 20 ধরলে তো অনেক কম হয়ে যায়, আচ্ছা জাস্ট তারপরে ধরে নিচ্ছি আর কি। তাহলে এম মানে হচ্ছে ভর, তাহলে ভর হচ্ছে যে 20 ইন্টু এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের ক্ষেত্রে এখন আমার দরকার, ত্বরণের সূত্র আমরা জানি এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখন কত হচ্ছে ভি মাইনাস ইউ, আদিবেগ তো 0, তাহলে এখান থেকে এ পর্যন্ত এসে আপনি এর কি করতে চাচ্ছেন? গতিশক্তি নির্ধারণ করতে চাচ্ছেন। তো গতিশক্তি সমানই ডব্লিউ ইকুয়াল এস এফ এস, এ মানে হচ্ছে এম এ এস। আমি কিন্তু জাস্ট এটাকে ডব্লিউ দ্বারা এখন প্রকাশ করছি, বাট গতিশক্তির প্রকাশ আলাদা। গতিশক্তি ওটা নিয়ে আমি কথা বলছি, ওটা একটু পরে আসছি, কিন্তু কথা জাস্ট আমরা এভাবে নির্ধারণ করছি যে বস্তু যদি আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তার গতিশক্তি নির্ধারণ করতে বলে, তাহলে আমাদের সূত্র হচ্ছে যে এফ ইকুয়াল এম এস। কিন্তু এখন গতিশক্তিতে যেটা দ্বারা প্রকাশ করেছে সেটা আপনারা এখানে লিখে দিতে পারবেন আপনাদের বইয়ে। আচ্ছা, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন দেখেন আমরা এখানে কি করব। এখানে তাহলে আমরা এখন কি করছি? 20 আছে এখানে, তাই তো? তাহলে এখন আমরা ধরে নিচ্ছি এখন তাহলে এ ত্বরণ, তাহলে ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ধরে নিলাম শেষ বেগ হচ্ছে যে 20, আদি বেগ হচ্ছে 0। আর এখান থেকে এটুকু যেতে সময় লেগেছে, আচ্ছা মানগুলো বসায়, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব যেটা, সেটা এখন আমরা ধরে নিলাম 10 মিটার। ওকে, তারপর এই যে আদি অবস্থান থেকে ইউ যেহেতু তাহলে 0, আর এখানে শেষ অবস্থানে তার বেগ যেহেতু একটা ছিল নির্ধারণ করছি আমরা, তাহলে এখন বেগটা ধরে নিলাম আমরা আর 20, ভি এর মানটা। তাহলে এখন ত্বরণের মান আমরা জানি, ত্বরণ এ ইকুয়াল হচ্ছে যে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, তাই তো? তাহলে অ্যাট ফার্স্ট আমাকে এর মানটা নির্ধারণ করতে হচ্ছে এখানের ক্ষেত্রে। তাহলে ভি মান হচ্ছে শেষ বেগ হচ্ছে 20, আদি বেগ 0, আর সময় তাহলে এখান থেকে এখানে যেতে আমার সময় লেগেছে ধরে নিচ্ছি আমি 5 সেকেন্ড। ওকে ডান। তাহলে এখন আমি এক কাজ করব, আদি বেগ যেহেতু 0, তাহলে জাস্ট শেষ বেগটা লাগছে এখানে, তাহলে 20 ডিভাইড বাই সময়ের মান হচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে ওকে, এখানে কিন্তু সব ধরনের জিনিস লেগেছে, একটা আপনাকে স্মরণ লেগেছে মানে দূরত্ব লেগেছে এখানে একটা, আদি বেগ, শেষ বেগ অ্যান্ড সময়, এখানে এই ধরনের মানগুলো লাগছে। আমি যদি এভাবে এই গাড়িটার গতিশক্তি নির্ধারণ করতে চাই, আদি বেগ থেকে যাত্রা শুরু করে আমি মনে করেন এই অবস্থানে হচ্ছে গতিশীল ছিল, তো ধরে নিলাম এই অবস্থানে তার গতিশক্তি একটা নির্ধারণ করতে আমি চাচ্ছি। তো সেক্ষেত্রে তাহলে আমার এখানে ত্বরণের মান কত আসলো? ত্বরণের মান আসলো আমাদের এখানে আমি যদি 20কে এখন 5 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কত? 4। তাহলে আমরা পাবো 4, আর এখানে স্মরণ দূরত্ব হচ্ছে কত? 10, তাহলে ইন্টু হচ্ছে কত? 10। আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব, অবশ্য খুব সহজেই পারা যায়। 4 দুগুণ হচ্ছে কত? 8, আর 2টা শূন্য বসে যায়। তারপর আমরা কিন্তু অবশ্যই গুণ করবো, তখন ক্যালকুলেটরের সাহায্য ছাড়া আমরা কাজ করবো না। 20 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে যে 10, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 800। তাহলে তার গতিশক্তি হচ্ছে যে কত? 800। আশা করি ক্লিয়ার হচ্ছে বিষয়। এবার একক নিয়ে তো পরের কথাতে আসছি। তাহলে 800 আপনি পেয়েছেন, কিন্তু এখন এখানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হচ্ছে যে এই বস্তুটা মানে এই গাড়িটা আদি বেগ থেকে যাত্রা শুরু করেছিল, অ্যান্ড আমার এখানে শেষ বেগে গিয়ে এর গতিশক্তি নির্ধারণ করতে বলেছে, অ্যান্ড এখানে বস্তুটার ভর দেওয়া ছিল, তারপরে এখানে সময়টা যা আছে সবগুলো মান দেওয়া আছে। কিন্তু সুপার ইম্পর্টেন্ট, মানে এবার আমাদের প্রশ্ন এরকম হয়ে থাকে, শুধুমাত্র যদি বস্তুটির কোনো জায়গার শেষ বেগ উল্লেখ করে দেয় তাহলে গতিশক্তি চাই, তাহলে আমি সেক্ষেত্রে কী নির্ধারণ করবো? অর্থাৎ একটু আগে আমাকে যেটা দিয়েছিল এখানে আদি বেগ শেষ বেগ আমার কিচ্ছু না, মনে করেন গাড়িটা এখানে চলার পরে এখানে জাস্ট বলে দিচ্ছে শেষ বেগের হচ্ছে যে 10, তাহলে তা তুমি গতিশক্তি নির্ধারণ করো। তাহলে সেক্ষেত্রে আমি গতিশক্তি কীভাবে নির্ধারণ করব? তো এখন আমরা স্পেশালি জানি যে গতিশক্তির জন্য আমরা তো সূত্র নিলাম যে ডব্লিউ ইকুয়াল হচ্ছে কত? এমএএস। একটা এই ধরনের একটা কাজ, আর কাজ মানে হচ্ছে যে কি কাজের একক অবশ্যই এখানে তাহলে জুল চলে আসবে। আচ্ছা যাক, আমরা এটা নিয়ে কথা বলছি না। এখন আমরা তাহলে ওই যে জাস্ট লাস্টে গিয়ে আপনাকে শেষ বেগটা দিয়ে দিয়েছে, কিন্তু আদি বেগের মান নাই, সময়ের মান নাই, তারপরে হচ্ছে শেষ বেগ দূরত্বের মান নাই, কিছুর মান নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই গাড়িটা কোথা থেকে যাত্রা শুরু করেছিল আপনাকে জাস্ট এখানেই জাস্ট কি দিয়ে দিল যেন? শেষ বেগ, তারপরে হচ্ছে যে বস্তুটার ভর। তাহলে এখন এখানে গতিশক্তি কীভাবে নির্ধারণ করবেন আপনি? তাহলে আপনি কি গাড়িটা আবারও ওই পেছনের দিকে নিয়ে যাবেন মনে মনে, যে গাড়িটা এত দূরে গিয়েছিল মনে মনে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব ছিল এত, তারপরে হচ্ছে আদি বেগ ছিল এরকম, তারপরে সময় লেগেছে এতটুকু, এভাবে করতে পারবেন আপনি? না, কখনোই পারবো না আমরা এভাবে।
তাহলে আমাদের এটার জন্য কি করতে হচ্ছে, আমাদের নতুন করে একটা সূত্র নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি শুধুমাত্র বস্তুটার ভর জানবো এবং শুধুমাত্র বস্তুটার আমি কি জানবো, শেষ বেগ জানবো। তাহলে আমি বলে দিতে পারবো তার গতিশক্তি কত। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। এবার দেখেন, তাহলে এক্ষেত্রে আমরা ডব্লিউ ইকুয়াল এফএস সমান এম এস থেকে আমরা কি করবো দেখেন, আমার লাগবে ত্বরণ, কিন্তু ত্বরণের মান আমার কাছে নাই। সরণ, এটাও কিন্তু আমার কাছে মান থাকবে না। তাহলে আমার কাছে শুধু ভর থাকবে। তাহলে এ দুই ভাইকে এখান থেকে কী করতে হবে, তাড়িয়ে দিতে হবে। তোমাদের দরকার নাই এ এবং এস, তোমরা কী করতে আসছো এখানে, আমাদের এই সূত্র তো গতিসূত্র তোমাকে তো লাগবে না, যাও এখান থেকে ভেঙে যাও, চলে যাও। এবার গতিসূত্রর আমাদের এম এস বলছে কেন আমরা যাবো এখান থেকে, কী জন্য যাব, আমরা এখানে ছিলাম না। তাহলে এখন আমরা কাজ করবো, মোট কথা এই দুইটার বদলে যদি আমরা ভি নিয়ে চলে আসতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে বস্তুটার লাস্টের জায়গা থেকে জাস্ট ভর দেওয়া আছে এবং এই বস্তুটার শেষ বেগ দেওয়া আছে। তাহলে তখন আমরা বস্তুটার কী করতে পারবো, গতিশক্তি নির্ধারণ করতে পারবো। তো এখন আমরা কি করব, গতিসূত্র থেকে আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। একদম সত্য কথা যে আমি আমার যতগুলো স্টুডেন্টকে পড়িয়েছি, তো সবগুলো স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করে থাকে, যার গতিসূত্র থেকে আমরা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, অর্থাৎ এই যে এসের জন্য একটা যদি মান বের করি, তাহলে এখান থেকে এস দুটোই কাটা পড়ে যাবে, মানে কাটা পড়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as সূত্রটা এখানে ব্যবহার করা হয়, কিন্তু কথাটি কেন করা হয়, অন্য অন্য গতিসূত্রগুলো কী অপরাধ করলো, অন্য অন্য গতিসূত্রতে এখন কান্না টান্না করে তো অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। এখন এস ইকুয়াল ভিটি, এ তো কান্না শুরু করে ফেলছে, ভি ইকুয়াল ইউ প্লাস হচ্ছে এটি, এও কান্না শুরু করেছে, এস ইকুয়াল ইউ প্লাস হাফ এটি স্কয়ার, এও কান্না শুরু করে বসে আছে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as এ কিন্তু হাসতেছে। তখন একে যে আমরা বসাতে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এরা কী অপরাধ করলো এখানে, এরা অপরাধ করেছে একটাই অপরাধ, ভালো করে চিন্তা করেন। আমরা বলেছিলাম যে পেছন থেকে এসে জাস্ট এই অংশটুকুতে জাস্ট শেষ বেগটা দেওয়া আছে, কিন্তু আমি এখানে সময় পাবো না, সময়ের মান দেবেন আমাকে। তাহলে আপনি খেয়াল করে দেখেন উপরের প্রত্যেকটা সূত্রতে সময় রয়েছে, এস ইকুয়াল ভিটি টি আছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি টি আছে, এস ইকুয়াল ইউ টি টি আছে, কিন্তু এই ভাইয়ের ক্ষেত্রে কি নাই, টি নাই। এই কারণেই অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট প্রায় প্রশ্ন করে থাকে যে আমি এই সূত্রটাই কেন ব্যবহার করব, আমি এই তিনটা সূত্রের মধ্যে কেন আমি এগুলো বসাতে পারলাম না। তাই তো, কথা তো সত্য কথা। তাহলে আমরা কেন বসাতে পারলাম না, আশা করি বুঝে গেছেন। আসলে এগুলোতে টি রয়েছে, এখানে টি নেই, আমরা টি এর কোনো কানেকশন এখানে নিয়ে আসতে চাচ্ছি না। আর টি এর কানেকশন নিয়ে আসলে তো আমার সময় লাগবে, কিন্তু কথা হচ্ছে যে গাড়িটা ওই পেছন থেকে সামনে আসতে কতটুকু সময় লেগেছিল আমার কি জানা আছে, জানা নাই। তাহলে আমার টি এর কোনো প্রয়োজন এখানে থাকবে না। ওকে, তাহলে আমরা জাস্ট কী করবো, এখান থেকে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as থেকে এস এর মানটা আমরা এখান থেকে কী করবো, বের করে ফেলবো, দেন তো এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এখন কাজের দিকে চলে যাই। তাহলে এখন আমরা কি করছি, অ্যাট ফার্স্ট প্রথমত আমরা জানি যে ও গতিশক্তিকে টি দ্বারা আপনাদের বই প্রকাশ করেছে, তাহলে আমি এটাকে দিয়ে দিলাম শক্তির একক জুল। এখন যে কোনো শক্তি আপনাকে বলুক না কেন, সবার একক জুল, যে কোনো শক্তি থাকলেই হয়েছে, আর কোনো কথা হবে না। এখন টি সমান হচ্ছে যে এম এ এস এর জন্য এখন আমরা কীভাবে ওই ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as থেকে আমরা কী করবো, আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2as। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে একদম ভেঙে ভেঙে করে আপনাদেরকে ইউ স্কয়ার প্লাস হচ্ছে যে 2as, এ পাশে গিয়ে এটা কি হয়ে গেল ভি স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা বাকি করতে পারি, এখন আমরা নিতে পারি এখান থেকে, যেহেতু আমরা এস এর মানটা বের করবো, তাহলে 2asটাকে এ পাশে রেখে দিলাম, ইকুয়াল হচ্ছে যে ভি স্কয়ার, আর এ পাশে আছে প্লাস ইউ স্কয়ার মাইনাস হচ্ছে যে ইউ স্কয়ার। তাহলে এখন আমরা এস এর মানটা বের করবো, তাহলে এস ইকুয়াল কী হবে, ভি স্কোয়ার মাইনাস হচ্ছে যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এস রাখতে 2a, এখানে এসে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। ওকে, আচ্ছা আদিবেগের কানেকশান কি এখানে আছে, নেই, তাই তো। তাহলে আমরা আদিবেগ নিয়ে এখানে কোনো খেলা না খেলি, তাহলে এখন আমরা জাস্ট এখান থেকে কী করবো, এস এর মানটা এখানে বসিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে বসাতে পারি ভি স্কয়ার ডিভাইডেড বাই 2a। আদিবেগ, এখানে তো বেগের কোনো কানেকশন নেই, আদিবেগ তো শূন্য, যদিও বা ধরেন আদিবেগ, তাহলে আদিবেগ তো অবশ্যই শূন্য আসতেছে, তাহলে আমরা তার মানটা নিব না। ওকে, তাহলে এখন আমরা এক কাজ করব, এখান থেকে এই যে এম এ এস আছে না, তাহলে যে টি ইকুয়াল হচ্ছে যে এম এ এস, এখানে ক্ষেত্রে এস এর মানটা বসিয়ে দেবো, অর্থাৎ ভি স্কয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা বসাতে পারি যে এম এ ইন্টু এস এর মানটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2a। স্যার আদিবেগ নিলেন না কেন, আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু স্থির অবস্থান থেকে তাহলে অবশ্যই 0, তাহলে যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে যে এখান থেকে এ তাদের চাকু দিয়ে কেটে ফেলেন, তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে উপরে কি থাকে দেখেন, এম ভি স্কোয়ার
ডিভাইডেড বাই হচ্ছে কত 2, তখন আমরা এই সূত্রটাকে কি লিখে থাকি, মানে হাফটা টেনে ফেলি এই পাশ থেকে, অর্থাৎ যেখান থেকে লিখে যে হাফ, তারপরে থাকে যে mv²। আসলে গতিসূত্র এই যে এখান থেকে আসলে mv² এতগুলো কাহিনী করে বের হয়ে আসছে। কিন্তু এটা কখন আমি ব্যবহার করবো আশা করি বুঝতে পেরে গেছেন। এই যে দেখেন, এখন আপনার এই গতিসূত্রের ক্ষেত্রে আপনার কিন্তু সময়েরও মান দরকার লাগবে না, আপনার কিন্তু আদিবেগেরও মান দরকার লাগবে না, আপনার কিন্তু কতটুকু দূরত্ব অতিক্রম করেছে গাড়িটা সেটাও লাগছে না, শুধুমাত্র গাড়িটার ভর এবং লাস্টে গিয়ে তার মানে বিশেষ বেগটা কত ছিল সেটাই লাগতেছে, তাই না? তাহলে কিন্তু আমরা গতিসূত্রের সূত্র পেয়ে গেলাম 1/2 mv²। তাহলে এই ছিল আমাদের গতিশক্তি নিয়ে কানেকশন। যদি আমাদের আদিবেগ শেষ বেগ সবগুলো দিয়ে দেয় বা স্মরণ দিয়ে দেয়, তখন আমরা কিন্তু ব্যবহার করবো কোনটি, তাহলে t = ma/s। আর যদি আমাদের কোনো কিছু মান দেওয়া না থাকে mv মানে বস্তুর ভর, এবং যদি আমাদের দেওয়া থাকে বেগের মান, তাহলে আমরা ব্যবহার করবো অবশ্যই t = 1/2 mv²। গতিশক্তি নিয়ে আমাদের কথা শেষ হলো। খুব বড় হবে ক্লাসটি, আপনাদেরকে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। এবার আপনাদের জন্য অবশ্যই একটি ঘোষণা আমি বলতে চাচ্ছি না, আপনারা জাস্ট কী লেখা আছে এখানে ভালো করে দেখে নেবেন। আমাদের 2টা আরও চ্যানেল খোলা হয়েছে, আপনাদের উচ্চতর গণিতের যতগুলো ক্লাস সবগুলো আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি। সো আপনারা অবশ্যই এখানে এই চ্যানেলে গিয়ে আপনাদের উচ্চতর গণিতের কাঙ্ক্ষিত ক্লাসগুলো নিয়ে নেবেন। আর এটা হচ্ছে কমার্স ডিপার্টমেন্টের যতগুলো ভিডিও দরকার সবগুলো এই চ্যানেল আপনারা পাবেন। এখন আমরা বিভব শক্তি নিয়ে কথা বলবো। বিভব শক্তি হচ্ছে যে আসলে কি জানেন, এক ধরনের সঞ্চিত শক্তি, এক ধরনের স্থিতি শক্তি বা তার মধ্যে জমাকৃত শক্তি। কিছু বুঝি নেই। দেখেন এখানে এই বস্তুটা আছে, এখন এই বস্তুটাকে এভাবে এখান থেকে তুলে নিলাম। তো তুলে নেওয়ার ফলে আমি যদি বস্তুটাকে ছেড়ে দিই তাহলে বস্তুটা নিচে পড়ে যায়, তাই না? কিন্তু কথা হচ্ছে আমি যে এখান থেকে এই বস্তুটাকে উপরে তুললাম, তাহলে আমার একটা কী লেগেছে এখানে বলেন তো, শক্তি লেগেছে না তুলতে এখানে? কিন্তু কথা হচ্ছে এই জায়গাটাতে এসে শক্তিটা তাহলে কোথায়? ওই শক্তিটা কিন্তু আপনি যখনই ছেড়ে দিবেন তখনই কিন্তু এটা একটা গতিতে পরিণত হয়ে যায়। আচ্ছা, আবারও বুঝি, আমরা যখন কোনো একটা বস্তুকে একটা শক্তি দিয়ে উপরে তুললাম, তাহলে এখানে একটা শক্তি দিয়ে উপরে তুলেছি আমি এই বস্তুটাকে, তাহলে এখন এই যে শক্তি দিয়ে যে তাকে উপরে আমি তুললাম, তাহলে এখন তার মধ্যে অবশ্যই কী আছে, এক ধরনের শক্তি জমা হয়ে আছে। আর এই জমাকৃত শক্তিটাকে কি বলা হবে? বিভব শক্তি বলা হবে। এই সম্পর্কিত আরও কথাটা আসছি আমরা। এবার স্প্রিং নিয়েও কিন্তু আমাদের কথা আছে, সো আমরা ওইটা নিয়ে এখন আলোচনাতে চলে আসবো। তাহলে উপরে যখন আমরা এটাকে অবশ্যই তুলব, তখন তার মধ্যে এক ধরনের সঞ্চিত শক্তি থাকবে বা জমাকৃত শক্তি থাকবে। এবার ওই জমাকৃত শক্তিটাই কিন্তু আমরা কি করতে পারবো, পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। বেশ কিছু উদাহরণ রয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা ইনশাল্লাহ বুঝে যেতে পারবেন, চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে এবার পারফেক্ট সংজ্ঞাটা একটু বলি আমি, যে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে অর্থাৎ এইখানে বস্তুটা এই অবস্থাতে ছিল, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন, তাহলে এই অবস্থা থেকে মনে করেন আমি এই অবস্থাতে নিয়ে আসলাম। বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে যদি বস্তুটি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে, তাহলেই তাকে কি বলা হবে? বিভব শক্তি বলা হবে। স্যার এটা কাজ কীভাবে ব্যবহার করে? কাজ ডব্লিউ হচ্ছে কথা এফএস না, যেহেতু বিভব শক্তি, দ্যাট মিনস তার মধ্যে শক্তি আছে, আর শক্তি থাকা মানে সে কাজ করতে অবশ্যই পারবে। তো যখন এখানে এটা পড়বে, তখন এখানে বস্তুর ভর কম, এই কারণে দেখেন আওয়াজ কম হয়েছে। আপনি যদি আরও অনেক দূরে নিয়ে যেয়ে ফেলেন, আওয়াজ অনেক বেশি হবে। আপনি যদি আরও অনেক উঁচু থেকে নিয়ে ফেলেন, তাহলে তো অনেক বেশি আওয়াজ হবে। আর তাছাড়া যদি বস্তুর ভর অনেক বেশি হয়, তাহলে তো এখানে এসে একটা লাস্টে যে একটা বেগ, মানে মাটিকে যেটা আঘাত করবে, সেটা কি পরিমাণ আঘাত করবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে অবশ্যই সেখানে একটা কী করে, কাজ সম্পন্ন করে। ওকে, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে যদি বস্তুটি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে, তাহলে তাকে আমরা কি বলবো? বিভব শক্তি বলবো। কিন্তু এখন কথা হচ্ছে এই বিভব শক্তিকে আমাদের জন্য আমরা দুইভাবে জানবো, তবে দুইটা উদাহরণ আপনাদেরকে জানিয়ে দিই। রাবারকে আমরা টেনে ধরে থাকি অনেক সময়, ছোটোকালে এই খেলা অনেক খেলেছি আমরা। তো রাবারকে টেনে যখন ধরি আমরা, তখন রাবারকে টানার পরে টানছি, তার মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। আমরা যে শক্তি দিয়ে টানছি, এখন ওই শক্তিটা কোথায় গিয়ে জমা হচ্ছে? ওই যে রাবার টেনে ফেলেছেন, রাবারের মধ্যে জমা হয়েছে। এখন যখনই আমরা ছেড়ে দেব, তখনই কিন্তু ওই যে সঞ্চিত শক্তিটা, আমরা রাবারের সামনে একটা ছোট্ট জিনিস বেঁধে দিয়ে তাদেরকে মারার চেষ্টা করি, বা এটা আমরা অনেক মজা করার চেষ্টা করি, তাহলে ওই যে ওইটা পরবর্তীতে গতিশক্তি হিসেবে তার কাছে চলে যায়। বুঝতে পেরেছেন? তাহলে রাবারকে টেনে ধরলে তার মধ্যে বিভব শক্তি জমা হবে, এই বিভব শক্তিটা পরবর্তীতে গতিশক্তি হয়ে তার কাছে গিয়ে লেগে যাবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই উদাহরণটি। আরও আমরা ছোটোকালে এই ধরনের খেলা খেলে থাকি। দেখেন যে আমরা গুড়লতে দিয়ে যখন পাখি ধরি বা গুড়লতে দিয়ে আমরা অনেক সময় টানাটানি করে আমরা মারি না এভাবে, তো এই যে এটাও কি ঘটনা কি একই রকম, অর্থাৎ রাবারের ঘটনা এবং এই ঘটনাটা একই রকম। এবার দেখেন আমরা গাছে ঢিল মারি, তাই না? গাছে ঢিল মেরে আম পাড়ে বা বিভিন্ন ধরনের জিনিস পেড়ে খায়। এখন কথা হচ্ছে গাছে ঢিল মারার ক্ষেত্রে আবার এখানে বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে কানেকশন আছে। যখন আমরা গাছে ঢিল মারতে যাই তখন কিন্তু হাত একটু পেছনের দিকে নিয়ে যায়, তাই না? ওই যে শক্তি সঞ্চিত করছি, শক্তি সঞ্চিত করার পরে একদম ছেড়ে দেবো আমরা, তো যখনই ছেড়ে দেবো তখনই সেটা গতিশক্তিতে কী হয়, পরিণত হয়। তো বলছিলাম আমি আপনাদেরকে যে বিভব শক্তিকে আমরা অবশ্যই দুইভাবে জানবো। এখানে এখন দুইভাবেই জানতে হচ্ছে। একটা হচ্ছে নিচ থেকে উপরে যখন নিয়ে যাব কোনো একটা বস্তুকে বা উপর থেকে নিচে যখন পড়বে তখন সেক্ষেত্রে বিভব শক্তির কীরকম কানেকশন হবে সেটা। আর একটা হচ্ছে স্প্রিংকে সংকুচিত করলে বা প্রসারিত করলে কিভাবে আমাদের এই বিভব শক্তি এবং গতিশক্তির কানেকশন হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা তাহলে আলোচনার দিকে ফিরে আসি। ওকে, তাহলে আমরা একটু আগে যে বস্তুটার কথা বলছিলাম, মনে করেন এই বস্তুটা একদম এখানে আছে, অ্যান্ড এই বস্তুটাকে আমরা কি করলাম, এই বস্তুটাকে আমরা এই জায়গাটা থেকে একদম কিছু উপরে নিয়ে গেলাম। ওকে, এটা উপরে নিয়ে গেলাম। তাহলে এখন দেখেন এই বস্তুটার মধ্যে অবশ্যই এক ধরনের কী রয়েছে, শক্তি রয়েছে, অ্যান্ড এই শক্তিটা কিন্তু পরবর্তীতে সে কী করতে পারে, আমাদেরকে দিতে পারে, অ্যান্ড ওই শক্তির ফলে আমরা কী করতে পারি, কাজ করতে পারি। তাহলে যেহেতু এর মধ্যে শক্তি রয়েছে এবং সে একটা কাজ করার সামর্থ্য রাখে, তাহলে কাজ সমান আমরা কি জানি, কাজ ডব্লিউ ইকুয়াল আমরা এমনি ডব্লিউ ইকুয়াল কি জানি, এফএস জানি, তাই তো? আর এফ সমান হচ্ছে কত, এম এ। কিন্তু কথা হচ্ছে স্যার এখানে জি কেন চলে আসলো? আসলে এই বস্তুটা যে উপর থেকে নিচে পড়ে এটা কি আমাদের পৃথিবীর টানের কারণে পড়ে না একটা? তাহলে অবশ্যই পৃথিবী ওই জিনিসটাকে আকর্ষণ করছে, কী দিয়ে যেন আকর্ষণ করছে, জি দিয়ে 9.8 দিয়ে টানছে, তাই না? আর এই যে এখান থেকে এটা একটা অবশ্য হাইট মানে উচ্চতা, দ্যাট মিনস আমরা এফ এস মানে হচ্ছে আমরা লিখতে পারতাম এম এ এস, কিন্তু এখন কথা আছে আমরা এটা কেন না লিখে এটা কেন লিখলাম, এম তো ঠিকই থাকলো, বাট জি লিখেছি, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে মানে এখন চলন্ত বস্তুর ত্বরণ হবে এখানে। আর এই যে এটা জি আছে না, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ মানে পড়ন্ত বস্তুর এটার ক্ষেত্রে। আর এইচ মানে হচ্ছে উচ্চতা ধরেছি, উচ্চতা মানে এখানে যে হাইট উচ্চতা রয়েছে। আর পৃথিবীর ক্ষেত্রে এটা কী হয়, সরণ হয়। ওকে, তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারছি এক্ষেত্রে আমাদের বিভব শক্তি সমান হচ্ছে এমজিএইচ। ওকে, কিন্তু এখন কথা মনে রাখতে হবে যে দূরত্ব কিন্তু বাড়তে পারে এখানে, কিন্তু টান কিন্তু সবসময় এখানে কী থাকে, সমান থাকে। টান সবসময় সমান, মানে পৃথিবী এটাকে সমানভাবে কী করে, আকর্ষণ করে। একটা পিঁপড়াকে এবং একটা হাতিকে যদি উপরে ফেলে দেওয়া হয়, মানে উপরে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই পিঁপড়াকেও যতটুকু টানে টানবে পৃথিবী, এই হাতিকেও ঠিক ততটুকু টানেই টানবে। এটা হচ্ছে যে কি আমাদের ওই বায়ুশূন্য অবস্থাতে, মানে কোনো কিছুর বাধা থাকতে পারবে না। এই সম্পর্কিত আলোচনা আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো করে ফেলেছি, আপনারা ওখান থেকে গিয়ে সমস্ত ধারণাগুলো নিতে পারেন। তো আশা করি দূরত্ব যতই বাড়ুক না কেন এখানে কানেকশন সমস্যা নেই, আমাদের সবসময় এখানে কি হচ্ছে, এই সবসময় 9.8 দিয়েই টানবে। কিন্তু স্প্রিংয়ের ক্ষেত্রে ঘটনা কী হয়, ভিন্ন হয়। এই কারণে এই কথাটা এখান থেকে অবশ্যই ভালো করে মনে রাখবেন যে দূরত্ব বাড়লেও কিন্তু টান এখানে গিয়ে থাকে সবসময় সমান থাকে। ওকে, এখন দেখেন তাহলে উল্লেখ্য যে বিভব শক্তি পরবর্তীতে তাহলে কী হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো আমরা এই ধরনের উদাহরণগুলো তো দেখেই ফেলেছি, তবে আমরা যারা ছেলেরা আছি, মেয়েরাও অবশ্যই সাইকেল চালিয়ে থাকে। তো এখন মনে করেন যে আমার এবার বিএমডাব্লিউকে দিয়ে চালাবো, বিএমডাব্লিউকে দিয়ে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন এক কাজ করি, এটাই একটা সাইকেল ধরে ফেলছি আমরা। ওকে, তাহলে সাইকেল এখন ভূমিতে আছে, তাহলে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন রাস্তাটা মনে করেন এরকম থেকে এরকম হয়েছে, তারপর আবার এরকম করে নেমে গেছে, তাই না? তাহলে যে দেখেন আপনি যখন রাস্তাতে চালিয়ে যাবেন এভাবে, তখন এটা গতিশক্তিতে যাচ্ছেন আপনি। ওকে, যখনই আপনি উপরে উঠছেন তার মধ্যে গতিশক্তি দিয়ে উঠছেন, কিন্তু তার মধ্যে এক ধরনের শক্তি জমা হচ্ছে, ব্যাস এখানে এসে সে একদম স্থিরভাবে আপনি কিন্তু থাকতে পারবেন। দ্যাট মিনস এই যে এতগুলো কষ্ট করে যে আপনি এখানে আসলেন, আমরা কিন্তু সাইকেল চালানোর সময় ছোটোকালে এখান থেকে এসে ছেড়ে দিতাম, ব্যাস একদম সা করে এখান থেকে পড়ে যেত সাইকেল, তাই না? মানে আমাদের এখান থেকে আর শক্তি দিতে হতো না। কেন দিতে হতো না জানেন? আমাদের ওঠাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কিন্তু ওই কষ্টটা আসলে কি এক্সট্রাভাবে আমাদের শক্তি দিতে হয়েছে, তাই না? তাহলে ওই শক্তিটুকু আসলে এখানে বিভব শক্তি হিসেবে কী হয়ে গেছে, ওই সাইকেলের মধ্যে জমা হয়ে গেছে। এখন ওই সাইকেলটা যখন আপনি আবারও যখন এই দিকে নেবেন, তখন এটা গতিশক্তিতে কী হবে, রূপান্তরিত হবে, মানে আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না। ওকে, তাহলে প্রথমত গাড়িটা কী চলছিল, সাইকেলটা গতিশক্তিতে চলছিল, আস্তে আস্তে গাড়িতে উঠাচ্ছিলেন, একদম উপরে গিয়ে একদম বিভব শক্তি জমা আছে, এন্ড এই বিভব শক্তিটা পরবর্তীতে আসলে কী হয়ে যাবে, এমনিতে ছেড়ে দিলে হয়ে যাবে, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবার মাথায় কিন্তু আমার একটা প্রশ্ন মাথায় ঘুরতো তখন, যেন কথা হচ্ছে যে আমি মনে করেন এই বস্তুটাকে এখান থেকে এখানে তুললাম, আচ্ছা এখানে হাত দিয়ে রাখি, আমি এখানে তুললাম,
কথা হচ্ছে আমি এখানে তোলার ক্ষেত্রে আমি তো এরকম করে বাঁকিয়ে টাকিয়ে বিভিন্ন রকমভাবে নিয়ে আসতে পারি, তাই না? তারপর এখানে নিয়ে আসতে পারি। তাহলে দূরত্ব কীরকম হবে? দূরত্ব কি তাহলে আমি এভাবে যতটুকু বাঁকালাম এরকম করে আঁকা বাঁকা করে নিয়ে আসলাম, সবগুলোকে যোগ করে আমি তাহলে দূরত্ব নেব? নো, ইটস নেভার, কখনোই হবে না। তো এটা আমার মাথায় ঘুরতো, এ কারণে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিতে চাই এটা, যে আমি যদি আঁকা বাঁকা পথে বস্তুকে উপরে উঠাই তাহলে দূরত্ব কেমন করে নিব আসলে? তো আঁকা বাঁকা পথ, মোট কথা ভূপৃষ্ঠ থেকে এখানে নিয়ে আসছেন, এখন কথা হচ্ছে আপনি যতটুকু বাঁকিয়ে টাকিয়ে যেভাবে নিয়ে আসেন না কেন, জাস্ট এখান থেকে এটুকু দূরত্ব আপনাকে নিতে হবে। আশা করি বুঝা গেছে। তো এই ধরনের বিষয়গুলো অনেক সময় মাথায় ছেলে মেয়েদের ঘুরে, এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া। তাহলে এবার আমরা জানবো স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি সমান কিন্তু হাফ কে এক্স স্কোয়ার হয়। কিন্তু কথা হচ্ছে হাফ আর কে এখানে কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আমাদের যেমন ওখানে চলে ওখানে আমরা যেমন পেয়েছিলাম ওটার কথা বাদ দিলাম। তাহলে এখন কথা হচ্ছে যে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিভব শুধু হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাহলে কীভাবে আসলে এখানে কে হলো একটা স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে সংকুচিত দূরত্ব। এখনো কিছুই বুঝতে পারবেন না, সো আমরা একটু আলোচনাতে আসি, দেন তখন আমরা এটাকে বুঝতে পেরে যাবো ইনশাল্লাহ। কীভাবে হয়েছে সেটা আমরা অবশ্যই জানবো। তো স্প্রিং অবশ্য বানাতে চেয়েছিলাম, কিন্তু সময় সাপেক্ষের ব্যাপারে আপনাদেরকে অনেক একদম কথা দিয়ে দিচ্ছে যে ক্লাস দিতেই হবে, এই কারণে স্প্রিং আর বানাতে আমি পারিনি। সো এখন আমাকে এই এঁকেই দেখাতে হচ্ছে। তো এই যে এটা হচ্ছে স্প্রিং, এই স্প্রিং আমরা তো অবশ্যই চিনে থাকি। অ্যান্ড এই স্প্রিংকে কী করলাম, একটু আমরা বল প্রয়োগ করলাম এরকম করে, তাহলে অবশ্যই স্প্রিংটা কী হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে এখন আমরা এই স্প্রিংটাকে কিছু অংশ কী করে ফেললাম, সংকুচিত করে ফেললাম। ওকে, এই যে এই পর্যন্ত ছিল স্প্রিং, এবার একটু কিছু সংকুচিত করেছি, দ্যাট মিনস এটার ঘনত্বটা একটু কী হয়েছে, বেড়ে গেছে, এটার দূরত্বটা একটু বেশি ছিল। তাহলে আমরা ধরে নিলাম স্প্রিং ধ্রুবক, কিন্তু আমরা বুঝবো, তো স্প্রিং ধ্রুবক বুঝতে হচ্ছে। তো এই যে ধরে নিলাম যে এখান থেকে এটুকু পর্যন্ত সংকুচিত করলাম আমরা 1 মিটার। ওকে, 1 মিটার যখন সংকুচিত করবেন, এখান থেকে এটুকু যখন আপনি সংকুচিত করবেন, তখন যদি আপনি তার সামনে কোনো কিছু একটা বস্তু রাখেন, স্প্রিংয়ের সামনে এখন একটা মনে করেন বস্তু রাখবেন, যখনই ছেড়ে দেবেন, এই যে সংকুচিত করার কারণে তাহলে তার মধ্যে কি একটা শক্তি জমা হয়েছে না? আরেকটু বুঝি, যখন আমরা স্প্রিংকে সংকুচিত করলাম, আমরা তো হাত দিয়ে একটা বল প্রয়োগ করেছি, তাই না? তাহলে বল যেহেতু প্রয়োগ করেছি, মানে তাহলে অবশ্যই তার মধ্যে একটা শক্তি দিয়েছি, তাহলে ওই শক্তিটা কোথায় গেল? ওই শক্তিটা অবশ্যই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত হয়েছে। তো ওই যখন সঞ্চিত হওয়ার পরে যখন আপনি এটাকে এইভাবে সঞ্চিত রেখেছি, মানে এইভাবে রাখলাম সংকুচিত করে, তারপরে এখানে যদি একটা বস্তু রাখেন, তাহলে ওইটা যতটুকু পরিমাণ আমি এখানে বল প্রয়োগ করেছি, মানে যে সংকুচিত করেছিলাম, টুক করে এভাবে চালিয়ে দেবে। এটা আমরা স্প্রিং দিয়ে অবশ্য পরীক্ষা করতে পারি। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এবার মনে করেন যে এটা আমাকে এই যতটুকু বল দিল সেটা হচ্ছে 12 নিউটন। 1 মিটার সংকুচিত করার কারণে আমার 1 মিটার একটা স্প্রিংকে সংকুচিত করলাম, ধরে নিলাম সেটা আমাদেরকে 12 নিউটন বল কী করতে পারলো, প্রয়োগ করতে পারলো। এবার আমরা মনে করেন যে এই স্প্রিংটাকে 2 মিটার পর্যন্ত সংকুচিত করব, মানে অ্যাট ফার্স্ট আমরা স্প্রিং ধ্রুবকটা বুঝে ফেলি, দেন কিভাবে সূত্রটা এসেছে আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো। তাহলে দেখেন, এবার যখন আরেকটু স্প্রিংটাকে সংকুচিত করেছি, এবার এই স্প্রিংয়ের অবস্থাটা কী হয়েছে দেখেছেন? তাহলে প্রথমে 1 মিটার সংকুচিত করার কারণে আমাকে সে 12 নিউটন বল প্রয়োগ করেছিল, তাহলে 2 মিটার বল প্রয়োগ মানে সংকুচিত করার কারণে এবার আমি যদি এখন এখানে আমি বস্তুটাকে রাখি, তাহলে এবার আরেকটু জোরে করে, এবার আরেকটু অনেক জোরে করে পাঠিয়ে ফেলবে, তাহলে তখন যে মানটা হলো সেটা আমরা দিলাম 24 নিউটন। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে কি এখানের ক্ষেত্রে আমি যত পরিমাণ সংকুচিত করব তত আমাকে বেশি বল প্রয়োগ করবে, তাহলে এক্ষেত্রে কিন্তু সূত্রটা অবশ্যই ভিন্ন হবেই হবে। তো আমাদের এমনি সূত্র একটু আগে যেটা আমরা দেখেছিলাম, বিভব শক্তি সমান mgh, ওটা কেন সমান থাকছিল সবসময়? তখন ওখানে জি এর মান সবসময় ধ্রুব একদম সমান ছিল, তাই না? কিন্তু এখানের ক্ষেত্রে যতটুকু আপনি সংকুচিত করবেন তত কিন্তু মান আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। দ্যাট মিনস আমাদের সূত্রটা কীভাবে এসেছে এখন আমরা জানতে পারবো। তাহলে এখানে 12 হয়েছে, এখানে 24 হয়েছে, তাই না? আপনি দেখেন কত করে বাড়ছে এখানে, জানো 12 করে বাড়ছে। তো ধ্রুবক জিনিসটা কোনটাকে বলা হয়, যেটা কখনো পরিবর্তন হয় না? আপনি বলতে পারেন 5 একটা ধ্রুবক, 6 একটা ধ্রুবক, 7 একটা ধ্রুবক। 7 টাকাকে আপনি কি 10 টাকাকে কখনো 20 টাকা বানাতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে অবশ্যই 10 টাকা একটা ধ্রুবক জিনিস, মানে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে আমরা এই যে এখানে প্রত্যেকবারই কিন্তু কী করছি, আমরা 12 করে বেশি পাচ্ছি, তাই তো? তাহলে 12 করে যেহেতু বেশি পাচ্ছি, দ্যাট মিনস এখানে স্প্রিং ধ্রুবক আমরা বলে দিতে পারবো কি, এটা স্প্রিং ধ্রুবক হচ্ছে 12। কিন্তু কথা হচ্ছে এক্স মিটার, মানে আমি যদি এটাকে এখন ধরি এক্স মিটার, তাহলে যে এখান থেকে এটুকু দূরত্ব যদি হয় এক্স মিটার, তাহলে যেখান থেকে এক্স মিটার যদি ধরি তাহলে সেটা হবে যে কত,
আমি যদি বলি এখন ধ্রুবক হচ্ছে যে কত কে, আর এটা হচ্ছে এক্স, তাহলে সবসময় কে এর মান তো কত থাকবে, 12 থাকবে। তাহলে যে 12 ইন্টু এক্স এর মান কত আছে এখানে 1, তাহলে 12 একে কত হবে 12। আচ্ছা আমি যদি এখানে বের করতে চাইতাম তাহলে এক্স এবং এক্স আছে এখানে, তাই তো, কিন্তু কথা হচ্ছে এখানে 12 আছে না নাই, তাহলে অ্যাট ফার্স্ট তো কে এক্স নিবই, তখন কে এক্স ধ্রুবক কেন হিসেবে নেওয়া হচ্ছে, অ্যাট ফার্স্ট এক্স দূরত্ব অতিক্রম করছে অ্যান্ড বারে বারে একই পরিমাণে আমাকে কী করছে মারছে, প্রতি একক যখন আমি সরাচ্ছি 12, আবারও 2 বাড়ালাম 24, 3 যদি বাড়াতাম 3 বারং 36 হয়ে যেত। তাহলে কে মানে হচ্ছে ওই যে ধ্রুবকটা যতবারই কিন্তু 12 করে বাড়তেছে, তাই না, তাহলে কে এর মানে এখানে 12 বসান, কিন্তু এক্স এর মানে এখানে কত বলেন তো 2, তাহলে যে 12 দুগুণে কত হবে 24। তাহলে অবশ্যই আমরা বলতে পারছি এখানের ক্ষেত্রে যেটা আমাদের বলের মানটা, মানে আমাকে যে বলটা প্রয়োগ করছে, আমাকে বিপরীতভাবে যে বলটা প্রয়োগ করছে এখানে, আমি যখন এই বস্তু রাখলাম আমাকে বল যেটা প্রয়োগ করছে সেই বলটা অবশ্যই তাহলে কে মানে ধ্রুবকের উপরও নির্ভর করবে অ্যান্ড এখানে একটা দূরত্বের উপরও কী হবে, নির্ভর করবে। তাই আমরা অবশ্যই বলে দিতে পারবো এখানে এই যে এফ এর মানটা হবে এফ ইকুয়াল অবশ্যই কী হবে তাহলে এখানে কে এক্স, এফ ইকুয়াল অবশ্যই কী হচ্ছে তাহলে এখানে কে এবং এক্স হচ্ছে। বা আমি এই যে বল এফ ইকুয়াল 12x কেন দিয়েছে আশা করি বুঝে গেছেন, তার এখন 12 মানেই ছিল এখন অবশ্যই ধ্রুবক। ওকে, তাহলে এখন মোট বল তো আমাদেরকে এখানে নির্ধারণ করতে হচ্ছে। মোট বল আবার কি, মোট বল হচ্ছে যে কি আমরা এখানে এক ধরনের এভাবে সংকুচিত করেছিলাম, তাই না, তারপরে এভাবে আমাকে বলটা প্রয়োগ করেছিলাম। আপনি সংকুচিত করার সময় আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 0, মানে আমরা তো কিছুই পাই না ওখানে, তাই না, আর যেটা বল প্রয়োগ করেছে পরবর্তীতে সেটা কিন্তু আমরা মান পেয়েছি। তাহলে অবশ্যই একটা যদি এফ হয় তাহলে আর একটা হয়ে যাবে কি 0, কিন্তু আমাদের গড় বল যেহেতু বের করতে হবে, গড় মাল বানাবে অবশ্যই, তাহলে এফ এবং এই 0কে 2 দিয়ে কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে আমাদের যে এফ এর মানটা আসবে, তাহলে এফ ইকুয়াল আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই 2। আপনারা যদি এত কাহিনী না বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা সূত্রটা মুখস্থ করে রেখে দিতে পারেন। এখন দেখেন তাহলে বিভব শক্তি সমান আমরা এখান থেকে কীভাবে বের করতে পারি। তাহলে আমরা যে বিভব শক্তিকে যদি ভি দ্বারা প্রকাশ করি, ভি সমান হচ্ছে কত এফ এস, প্রথমত তো এটা থাকবে, এফ এস তো থাকবে, তখন এটা হচ্ছে এক ধরনের কাজ, তাহলে কাজ সমান আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস, এটা তো থাকবে, কিন্তু এখন কথা হচ্ছে এফ এর মান কিন্তু আমরা পেয়েছি যেন কি এফ এর মান আমরা যেটা পেলাম এফ ডিভাইডেড বাই 2। স্যার এখানে এফ ডিভাইডেড বাই 2 কোত্থেকে পাইলেন আপনি, একটু আগে আমরা যেটা বের করলাম। আচ্ছা যাই হোক, তাহলে এখন জাস্ট আমরা মানটাকে বসিয়ে দিলাম, কিন্তু এখন কথা হচ্ছে যে এফ এর যে একটা মান ছিল এফ সমান হচ্ছে কে এক্স, তাই না, তো আমি যদি একবারই লিখে দিয়েছি আমি এখানে মানটুকু বসালে চলে আসবে, তবে একটু আপনাদেরকে ভেঙে ভেঙে করিয়ে দিই আমি। তাহলে এফ সমান হচ্ছে যে কি কে এক্স, তাহলে যেখানে বসিয়ে দিলাম কে এক্স ইন্টু স্মরণ যেটা আপনি এবার বললেন স্মরণ যেটা এখানে আমার মানটা বসানো সম্ভবত বলেছে, এফ এর মান হচ্ছে যে কে ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই হচ্ছে এখানে কত 2, এই কারণে তো বলেছে। তাহলে কে এফ এর মান হচ্ছে যে কত এফ ডিভাইড বাই 2, তার কারণ মোট বল নিয়ে আমাকে মানটা বসাতে হবে। তাহলে যে এফ এর মানটা ছিল কে এক্স, আর অবশ্যই নিচে বসে যাবে কত 2 বসলো। এই যে এফ এর মান বসে গেল কে এক্স, এই যে আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল হচ্ছে কে এক্স, কিন্তু সম্পূর্ণ মান তো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যেহেতু একদিকে আমরা সংকুচিত করেছিলাম তারপর আমাদেরকে আঘাত দিয়ে বিপরীত দিকে নিয়ে গিয়েছিল, তাই না, তাহলে আমাকে মোট বল দিয়ে চিন্তা করতে হবে মানটা। তাহলে আমাকে এফ ইকুয়াল হচ্ছে যে এফ ডিভাইডেড বাই 2, তাহলে এফ এর মানটা আমরা বসিয়ে দিলাম কে এক্স, আর নিচে 2 ছিল সেটা বসে থাকলো। আর এস মানে এখানে কি, আচ্ছা এস মানে এখানে কি আপনারা আশা করি এমনিতে বুঝে গেছেন, এক্স মানে হচ্ছে যে দূরত্ব, অর্থাৎ স্প্রিংকে আমরা কতটুকু কী করেছিলাম, সংকুচিত করেছিলাম, তাই না, তাহলে এস মানে এখানে কি বসাতে পারছি আমরা, এক্স বসাতে পারছি, তাই তো। তাহলে এখান থেকে আপনি যদি বলেন একবারে যদি না লিখতে চান তাহলে উপরে যেগুলো থাকলো কে এক্স স্কোয়ার থাকলো আর নিচে থাকলো কত 2, তাই তো, তাহলে আমরা এখান থেকে টেনে নিলাম 1 ডিভাইড বাই 2, তারপরে যে কে এক্স স্কোয়ার। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আর এখানে নেগেটিভ বিষয় নিয়ে একটা কথা আছে, মানে এখানে মাইনাস এফ ডিভাইড বাই 2, তবে এটা হায়ার লেভেল আপনারা জানতে পারবেন, এখানে আমি আর এত বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করছি না। এখন সুপার ইম্পর্টেন্ট যেটা থেকে সৃজনশীল এসে থাকে আপনাদের, গতিশক্তি এবং বিভব শক্তির রূপান্তর, অর্থাৎ শক্তির নিত্যতার সূত্র কিন্তু এটা মেনে চলে। আমি যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যাওয়ার পরে এখানে গতিশক্তি 0, আচ্ছা এটা আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি তাহলে আর ভালো করে বুঝতে পারবো। মানে শক্তি যে আসলে কখনো ক্ষয় হয় না, জাস্ট এটা একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, সেটাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা এখান থেকে বস্তুটাকে এখান থেকে তুলে এ পর্যন্ত নিয়ে আসলাম, ওকে। তাহলে এবার আপনি বলেন তো একটা নির্দিষ্ট উচ্চতাতে গিয়ে এই বস্তুটার মধ্যে অবশ্যই কিছু সঞ্চিত শক্তি আছে, আর ওই সঞ্চিত শক্তিকে আমরা কি বলবো জানো, বিভব শক্তি বলবো, তাই না।
আশা করি বোঝা গেছে। তাহলে এখন এর মধ্যে কি আছে, বিভব শক্তি রয়েছে। আচ্ছা, আমি যদি এখন বস্তুটাকে ছেড়ে দিতাম তাহলে বস্তুটা আস্তে আস্তে মাটিতে পড়তো, তাই না? তাহলে এটা আবারও গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছিল। উপরে নিয়ে গেলাম তাহলে বিভব শক্তিতে আছে, এবার নিচে যখন নিয়ে আসলাম আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছিল। এবার এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কথাটা একটু আমাদেরকে জানতে হবে। যখন আমি এখানে আছে বস্তুটা, তার গতিশক্তিও শূন্য, তার বিভব শক্তি যদি পৃথিবীর কথা চিন্তা করি মানে কিছু অংশটুকু আছে, তবে আমরা এখানে ভূপৃষ্ঠের কথা নিয়ে নিলাম, তাহলে এখানে তো সেই স্থিরই আছে। তাহলে আমরা কাজ করছি, যত উপরে নিয়ে যাব তত তার বিভব শক্তি বাড়বে। অ্যান্ড এখান থেকে আমরা যদি এটুকুর কথা চিন্তা করি তাহলে এখানে তার বিভব শক্তিটা হচ্ছে সর্বোচ্চ। ওকে, কিন্তু এখানে কি তার গতিশক্তি আছে? নো, তার গতিশক্তি নেই। এবার এখন ওখান থেকে ফেলে দিলাম আমি, তাহলে তার বিভব শক্তি আস্তে আস্তে কমবে, বিভব শক্তি আস্তে আস্তে কমবে, কমতে 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 গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। অ্যান্ড এখানে এসে গতিশক্তি সর্বোচ্চ, অ্যান্ড বিভব শক্তি এখানে কী হয়ে গেল? শূন্য হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এমনিতেই বলতে পারছি যে এখানে যেহেতু গতিশক্তি আস্তে আস্তে কী হলো, এখানে বিভব শক্তি আস্তে আস্তে বাড়লো, অ্যান্ড গতিশক্তি ওখানে কি? জিরো। তাহলে গতিশক্তি আস্তে আস্তে কী হচ্ছে? বাড়ছে, বিভব শক্তি জিরো। তাহলে শক্তির কিন্তু এখানে কোনো ক্ষয় হয়নি, মানে যতটুকু শক্তি দিয়ে আপনি উপরে নিয়েছেন ততটুকু শক্তি সে নিচেটুকুই নিয়ে চলে আসবে। তাহলে শক্তির কোনো আসলে এখানে ক্ষয় হয় না। কিন্তু আমাদেরকে তো এটা ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। ম্যাথমেটিক্যালি আমি যদি না দেখতে পাই তাহলে তো আমার ভালো লাগবে না, এই জিনিসগুলো পড়েও আমাকে ভালো লাগবে না। সো তাহলে আমি এক কাজ করি, বস্তুটাকে এটাকে নিয়ে এতটুকুতে নিয়ে আসলাম। ওকে, তাহলে এখন এই অবস্থানটাতে বিভব শক্তি তাহলে অবশ্যই তার কী আছে? সর্বোচ্চ, কিন্তু গতিশক্তি তার শূন্য। এখন কথা হচ্ছে আমি যদি এই বস্তুটাকে এখানে নিয়ে আসি তাহলে আমি এখানে বি অবস্থানটা দিয়ে দিই। ওকে, তাহলে বি অবস্থানে ঘটনাটা কী হবে বলেন? বি অবস্থানে কিন্তু বস্তুটার দুইটা জিনিসই আছে, অর্থাৎ বি অবস্থানে এখন আপনাকে বলবে যে তার শক্তির অবশ্যই নিত্যতাটা প্রমাণ করে দেখাও। মানে এখানে যে আসলে শক্তির কোনো ধ্বংস হয়নি বা সৃষ্টি হয়নি, যা নিয়েছিল যা তা নিয়ে এসেছে সেটা আপনাকে দেখাতে হবে। তো সর্বপ্রথমে আপনাকে সর্বমোট উচ্চতাটা ধরে নিতে হচ্ছে। তাহলে সর্বমোট উচ্চতা এখানে কত? এইচ। কিন্তু বি অবস্থানে বস্তুটির কিন্তু দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে যে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। স্যার কীভাবে? ওই যে দেখেন ওখান থেকে এখানে পড়ছিল, তাহলে অবশ্যই একটা গতিশক্তি নিয়ে পড়ছিল না? তাহলে গতিশক্তি অবশ্যই এখানে আছে। স্যার বিভব শক্তি কীভাবে আছে এখানে? এই যে নিচ থেকে কিছু উপরে আছে, তাহলে অবশ্যই এটার বিভব শক্তিও আছে। তাহলে বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নিয়ে পড়ছিল, দ্যাট মিনস ওর গতিশক্তিও আছে। আর এখান থেকে মানে ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় থাকার কারণে তার মধ্যে কী আছে? অবশ্যই বিভব শক্তিও আছে। তাহলে বি অবস্থানে যদি আমরা হিসাব করতে চাই তাহলে বি অবস্থানে কিন্তু দুইটা জিনিসই রয়েছে, একটা হচ্ছে যে কি বিভব শক্তি আর আরেকটা হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারবো বি সমান হচ্ছে যে কি বিভব শক্তি, বিভব শক্তি প্লাস হচ্ছে যে কি গতিশক্তি। ভালো করে বুঝতে হবে এখানে। ওকে, তাহলে বিভব শক্তি প্লাস হচ্ছে এখানে গতিশক্তি রয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে আমার এখান থেকে এটুকু দূরত্ব কত, এখান থেকে এটুকু দূরত্ব কত, সেটা আমি কিভাবে নির্ধারণ করবো? আমি ধরে নিচ্ছি তাহলে এটা নাম দিয়ে দিই এ। তাহলে এখান থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, তাহলে দূরত্বটাকে আমি এখানে চিহ্নিত করি। এই যে এখান থেকে এটার যে দূরত্ব সেটাকে ধরে নিলাম আমি এক্স মিটার ধরে নিলাম। তাহলে যে এখান থেকে এটা দূরত্ব ধরে নিলাম আমরা কত? এক্স মিটার। তাহলে আপনি বলেন তো এখান থেকে এটাকে দূরত্ব কত হবে? সম্পূর্ণ দূরত্ব ছিল এইচ, এখান থেকে এটুকু দূরত্ব পেয়েছেন এক্স। তাহলে আপনি সম্পূর্ণ দূরত্ব থেকে যদি এই এক্সটুকু বাদ দিয়ে দেন তাহলে এই অংশটুকু পাওয়া যাবে না। তাহলে আমি যে এখান থেকে আমি এখানে নাম দিতে তাহলে সি, তাহলে বিসি এর যে মানটা, সেই মানটা যেটা পাবেন আপনি সেটা হচ্ছে সম্পূর্ণ দূরত্ব থেকে এক্সট্রা বাদ চলে যাবে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে বিভব শক্তির জন্য কতটুকু উচ্চতা আছে এখানে, আর গতিশক্তির জন্য কতটুকু উচ্চতা আছে। তাহলে বিভব শক্তি মানে কি? এখান থেকে এই অংশটুকু, তাই না? এখান থেকে এই অংশটুকু মানে হচ্ছে বিভব শক্তিতে আছে সে, আর উপর থেকে এখানে পড়ছিল, দ্যাট মিনস তার গতিশক্তি হয়েছে। তাহলে গতিশক্তির জন্য আমাদের দূরত্ব যেটা সেটা হচ্ছে যে এখানে এক্স। ওকে, আর বিভব শক্তির জন্য যদি আমরা বলি তাহলে তার দূরত্ব হচ্ছে যে এইচ মাইনাস আছে এক্স। তাহলে এখন আমরা কি করব? আমার কানেকশানে চলে যাব। প্রথমত বিভব শক্তি সমান আমরা কি জানি? তাহলে এখন আমরা দেখব যে বি অবস্থানেই আসলে কোনো শক্তির অপচয় ঘটেছে নাকি ঘটেনি। কিন্তু এখন সম্পূর্ণ যে শক্তিটা এ অবস্থানে আছে, মানে এ অবস্থানে সবটুকু শক্তি হচ্ছে যে এম জি এইচ। কেন? তখন এখানে তো বিভব শক্তি আছে শুধু, তাই না? বিভব শক্তি সর্বোচ্চ, কিন্তু গতিশক্তি শূন্য। কিছু অংশটুকু যখন নিচে পড়েছিল
তখন কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তাই না? তাহলে সর্বমোট শক্তি এখানে ছিল কতটুকু? mgh। তাহলে আমি যদি এখন এই নিচের অংশটুকু আর উপরের অংশটুকু থেকে আবারও যদি দেখি যে না, মানে তাদের মধ্যে প্লাস করে যদি দেখি, এটা প্লাস হচ্ছে যে এটা প্লাস হচ্ছে এটা, দুইটা যদি প্লাস করে দেখি আবারও mgh এসেছে, দ্যাট মিন শক্তির কোনো ধ্বংস হয়নি, সৃষ্টিও হয়নি। কথা বুঝতে পারছেন আশা করি। এবার দেখেন, তাহলে সম্পূর্ণ শক্তি মোট কথা হচ্ছে এখানে কি? mgh। সম্পূর্ণ শক্তি মানে বিভব শক্তি তো আছে এখানে। তাহলে এখন আমি কি করেছি, দুইটা শক্তিতে এখানে কি হয়েছে? বিভাজিত হয়ে গেছে। এখন দুইটা শক্তি যোগ করে যদি আবারও mgh চলে আসে, তাহলে আমি বুঝে নিলাম যে আমার প্রথমে ছিল mgh, এখনও হয়েছে mgh, দ্যাট মিনস আমার শক্তির এখানে কি হয়নি? কোনো পার্থক্য হয়নি। তাহলে এখন আমরা কি করব? মান বের করবো। তাহলে বিভব শক্তি, তাহলে বিভব শক্তির সূত্র আমরা জানি mg এবং h, তারপরে এখানে প্লাস গতিশক্তি, গতিশক্তি ইকে ইকুয়াল হচ্ছে যে কি? হাফ mv স্কোয়ার। ব্যাস, এখন আমরা কানেকশান নেব। এম ভর, তাহলে ভর তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এম জি বিভব শক্তি, যেহেতু বিভব শক্তির জন্য উচ্চতা কোনটা বললাম? h মাইনাস এক্স, তাহলে h এর মান এখানে কি বসে যাবে? h মাইনাস হচ্ছে এক্স প্লাস হাফ ইন্টু, মানে ভি তো থাকলো, এবার ভি স্কোয়ার সমান আমরা কি জানি? তাহলে ভি স্কোয়ারের মান, ভি মানে হচ্ছে এখানে কি? এখানে কি শেষ বেগ। শেষ বেগ কোথায় থেকে ছিল? এখানে বস্তুটা ছিল, যখন এখান থেকে পড়লো তাহলে এখানেই বস্তুটা শেষ বেগ আছে, এখানেই বস্তুটা শেষ বেগ। তাহলে অবশ্যই বস্তুটার আদিবেগ ছিল, মানে ইউ ছিল, কিন্তু আদিবেগ তো স্থির, তাহলে জিরো, তাই না? তাহলে আমরা জানি এখন, তাহলে ভি স্কোয়ার দিয়ে তো আপনি আর শুধু মানে তার সর্বোচ্চ বেগ নিতে পারবেন না, তাহলে আমাকে কানেকশানটা নিতে হচ্ছে এখান থেকে। যদিও একটু ঘিচিমিচি হয়ে যাচ্ছে, তারপর একটু আপনাদের বোঝাতে হচ্ছে। আমরা জানি ভি স্কোয়ার সমান হচ্ছে যে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh নিচ্ছি। কেন নিচ্ছি? তার কারণ আমার ভি লাগবে, তো ভি এর জন্য আমার কি লাগবে? এখান থেকে তো কার কারণে পড়েছে বস্তুটা? পৃথিবীর অভিকর্ষের কারণে পড়েছে, তাই না? তাহলে জি এর মান, আর এই যে এখান থেকে একটা উচ্চতা, সেটা হচ্ছে এক্স। ওকে, তাহলে যে ওই এইচ এর মানটা কী হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে এখন ভি স্কোয়ার সমান আমরা কি লিখবো? তাহলে আমরা এই যে ইনটু দিয়ে দিলাম, যেহেতু ইউ আছে সো আমরা বাদ দিয়ে দিই, তাহলে আদিবেগ তো জিরো এখানে। তাহলে এখন আমরা জাস্ট লিখে দিচ্ছি এম ইন্টু টয়েস জি এবং এইচ। ওকে, এখন মানটুকু বসাতে পারবেন আপনি, অর্থাৎ এই যে এখানে এম জি, তারপরে হলো যে এইচ প্লাস এ মাইনাস হচ্ছে কত? মাইনাস এম জি, তারপরে যে এম জি এর সাথে এক্স গুণ করলে কত হবে? এম জি এক্স। এখন কথা হচ্ছে যে এখানে যে প্লাস হাফ থাকলো ইন্টু এম আছে, তাহলে এম বসিয়ে দেবো আমরা, ইন্টু টয়েস জি, আর এইচ মানে কি ধরেছিলাম? উচ্চতা এখান থেকে এটা কত যেন? এক্স, তাই না? তাহলে যে টয়েস জি এক্স, মনে হয় দেখা গেল না সম্পূর্ণ নাকি? আচ্ছা যাই হোক, তাহলে আমরা একদম ফাইনাল যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এম জি এইচ মাইনাস হচ্ছে যে এম জি এক্স প্লাস হাফ ইন্টু এই যে টয়েস এম জি এক্স, তাহলে যে হাফ ইন্টু টয়েস এম জি এক্স, টু কেটে যায়। ওকে, তাহলে যে এখন থাকে কি? প্লাস এম জি এক্স থাকে আর মাইনাস এম জি এক্স থাকে, প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স, দুটো কেটে গেল, থাকলো কত? এম জি এইচ। দেখেন মোট কিন্তু এখনও এখানে কি রয়েছে? এম জি এইচই রয়েছে। তখন দুইটা বলে ভাগ হয়েছে, ঠিক আছে, মানে দুইটা শক্তিতে ভাগ হয়েছে, ঠিক আছে, বাট তাদের সম্পূর্ণ নেট বল এখনও কি রয়েছে? এম জি এইচই রয়েছে। এই ধরনের আমাদের অনেকগুলো ম্যাথমেটিক্স দিবে, সো আমাদের ম্যাথমেটিক্স ভালো করে পারার জন্য এই জিনিসটা অবশ্যই ভালো করে দেখতে হবে, ভালো করে ভিডিওটি দেখবেন 2-4 বার, তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।